ক্যালেন্ডারের পাতার একটি মাসের নাম, কিন্তু দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই নামটি কি ধীরে ধীরে অন্য কোনো অর্থ পেতে শুরু করেছে, নাকি জুলাইয়ের ভেতর লুকিয়ে আছে এমন এক অদৃশ্য প্যাটার্ন যা বদলে দিচ্ছে রাষ্ট্র ক্ষমতা আর তরুণদের ভাষা? একদিকে ২০২৪ সালের আন্দোলন মুখর বাংলাদেশ, রাস্তায় লাখো তরুণ, ক্যাম্পাস থেকে রাজপথ, স্লোগান থেকে সংঘর্ষ, যেখান থেকে এমন এক রাজনৈতিক পট পরিবর্তন ঘটে যা পুরো দেশের ক্ষমতার সমীকরণ বদলে দেয়। ঠিক ২ বছর পর আবারও জুলাই, আবারও তরুণদের ক্ষোভ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড়। বাংলাদেশের জুলাইয়ের প্রতিধ্বনি যেন ভারতের রাস্তায়ও শোনা যাচ্ছে এবার। একই মাস, একই প্রজন্ম, একই রকম ক্ষোভ। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে সমাজ, রাষ্ট্র আর রাজনৈতিক বাস্তবতার কোনো গভীর সূত্র? চলুন ফিরে যাই ২০২৪ সালের বাংলাদেশে। আন্দোলনের সূচনা সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সেই আন্দোলন রূপ নেয় বৃহত্তর রাজনৈতিক সংকটে। শুরু হয় সংঘর্ষ, আহত, মৃত্যু, ইন্টারনেট সীমাবদ্ধতা। শেষ পর্যন্ত ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে শেষ হয় সেই অধ্যায়। এবার ২০২৬ সালের জুলাইয়ে উত্তপ্ত হয়ে ওঠে ভারত। হাজার হাজার তরুণদের পায়ের শব্দে কেঁপে উঠছে দিল্লির রাজপথ। শিক্ষা ব্যবস্থায় বারবার প্রশ্নপত্র ফাঁস, তরুণদের বেকারত্ব ও দুর্নীতির প্রতিবাদেই এই আন্দোলন। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে এই আন্দোলন এখন জাতীয় রূপ নিয়েছে। প্রশ্ন হচ্ছে, দুই দেশের আন্দোলনই জুলাই মাসে কেন? একটু বিশ্লেষণ করলে দেখা যায়, দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয় ও ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ সময় থাকে জুন জুলাই। এই সময়ে পরীক্ষা, ফলাফল ও ভর্তি সংক্রান্ত অনিয়ম সামনে এলে ছাত্রদের ক্ষোভ দ্রুত বিস্ফোরিত হতে পারে। দুই দেশের আন্দোলনের কারণ যেমন এক নয়, দাবি ও রাজনৈতিক প্রেক্ষাপটও ভিন্ন। তবুও আশ্চর্যজনকভাবে কিছু মিল দেখা যায়। যেমন বাংলাদেশে আন্দোলনের চালিকা শক্তি ছিল শিক্ষার্থী, ভারতের আন্দোলনের ক্ষেত্রেও তাই। দুটি আন্দোলনই শক্তিশালী হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থেকে। আবার এই জেনারেশন আগের যে কোনো সময়ের চেয়ে দ্রুত সংগঠিত হতে পারে, পৌঁছানোর সক্ষমতা রয়েছে আন্তর্জাতিক মহলেও। আবু সালে মুসা, যুগান্তর নিউজ।